আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছেন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। গ্রেফতারের পর দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে সোমবার ডাক্তার দীপু মনি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীতে সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়। সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার রিটটি করেছেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেছেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে নবম শ্রেণীর ছাত্র লিটন সহ 2 জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও 2টি মামলা হয়েছে। এই 2টি সহ শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত 17টি মামলা হয়েছে। অন্যদিকে মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও আসামি করা হয়েছে। SMRF এর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে নবম শ্রেণীর ছাত্র লিটন হাসান সহ 2 জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও 2টি মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খুনের পৃথক 2টি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ছাত্র লিটন হাসান হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 148 জন। মিরপুরে 11 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল্লাহ কবির হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 67 জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী আফসানা আক্তার। এই 2টি সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 17টি মামলা হয়েছে। এর মধ্যে 16টি খুনের মামলা এবং 1টি অপহরণ মামলা। সিলেটে ছাত্র আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন ও সাংবাদিক ATM তুরাব নিহতের ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।
SM আরিফ, মাই টিভি। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের AHM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। এদিকে দেশের 495টি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়েছে। এছাড়া দেশের 323টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। এর আগে 7টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। গত 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এতগুলো প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এখন প্রথম চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন নেওয়া প্রকল্পগুলো মূল্যায়ন করা হবে এবং জাপানের প্রকল্পগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে। অতীতের কথা ভুলে গিয়ে রেলওয়েকে প্রকৃত অর্থে সেবামূলক প্রতিষ্ঠানের রূপ দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। সচিবালয় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। নাম্বার প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা, এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কিভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি। রোহিঙ্গা তো তারা হেল্প তো করতেছে, আমরা আরও হেল্প চাচ্ছি, যেহেতু আমাদের তো কত লোক খাওয়াবো, 1.2 মিলিয়ন, প্রতিদিনই মানে এদের বাচ্চা বাড়তেছে, এই বাড়তেছে, তাদের খরচ বাড়তেছে, আমাদের পক্ষে তো কতদিন এটা খরচ বহন করা সম্ভব। এটার জন্য আমরা তারা হেল্প করে, বাট আরও যেন বেশি হেল্প করতে পারে, এটি আমরা। এদিকে নিজ দপ্তরে জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে আলোচনার বিষয় এবং বিভিন্ন প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের কথা জানান তিনি। তারপরে সাহায্যের ব্যাপারে আমরা বুঝি আমাদের প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবে, এখন অটোমেটিক্যালি এগুলি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং গিভেন দ্য অ্যাসুরেন্স, এটা অলরেডি অন্য অন্য ক্ষেত্রে আমি বলেছি এটা। দ্বিতীয়ত জাপানের কতগুলো আমরা বলেছি যে জাপানিজের ভবিষ্যতে কতগুলো জিনিস আমাদের দরকার, যেমন আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা ওরা এখন ডিসাইড না হয়। কতগুলো প্রকল্প আমরা বলেছি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থ স্থানান্তর করা হয়, আমরা অ্যাসুরেন্স দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। রেলপথ মন্ত্রণালয়ে প্রথম দিনে এসেই কর্মকর্তাদের সাথে বৈঠক করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির। রেলওয়েকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কথা জানান তিনি। রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করা হবে। যেমন রেলওয়ের 4টা মূল জিনিস আমরা মনে করি। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা 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 চলবে না, আগে চলছে, এটা 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 চলতে পারে না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক ব্যক্তি বিভিন্ন অঞ্চলে গোলাযোগ
সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব জানিয়েছেন সেটাকে বন্ধ করার চেষ্টা করছে বিএনপি। মাহবুব সৈকতের রিপোর্ট। ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢল নামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের। ঢাকার ২ মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও মহানগর থেকে ব্যানার নিয়ে আসা খণ্ড খণ্ড মিছিলে দীর্ঘদিন পর সমাধি প্রাঙ্গণ হয়ে ওঠে সরব। কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। পরে গণমাধ্যমের কাছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমরা সুসংহত করি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মক ধরনের সমর্থন জানাচ্ছি। গণমানুষের বিজয় নস্যাতের চক্রান্ত হচ্ছে অভিযোগ করে সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়, পরন্তু আমরা চেষ্টা করছি আমরা এই সেগুলোকে বন্ধ করার। অন্যদিকে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে দিল্লিতে বসে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে এর বিরুদ্ধে দেশ গঠনে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নয়, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে। এক ফাঁসিবাদ গেছে, আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। এর আগে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আগামীতে যারা দেশ পরিচালনায় আসবে তারা যেন আওয়ামী লীগের মতো জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয় সে প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন প্রত্যেক নাগরিকের মনে স্বস্তি এবং নিরাপত্তা এনে দেয়, এমনও প্রত্যাশা ব্যক্ত করেন আমিরে জামাত। এ সময় তিনি সংগঠনটির পক্ষ থেকে চিকিৎসাধীন আহতদের আর্থিক সাহায্য প্রদান করেন এবং তাদের চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, যারাই মানুষের জন্য রাজনীতি তাদের সবাইকে নিতে হবে, যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে। বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়, সম্মান এনে দেয়, মর্যাদা এনে দেয়। বিগত ১৬ বছরের ক্ষতি মাত্র ১৬ দিনে পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানিয়েছেন আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি রুট প্ল্যান দেবে। রাতে বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলবিং নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিমের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কাঠামোর পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন। (2024) সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন, অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই তিনটি নির্বাচন হতে পারে
একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না। সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা মেটাফরিকভাবে 16 মাস বলছি, এই 16 মাসটি শেষ হবে। বাংলাদেশ কতটুকু ভালো আছে এটা ডিপেন্ড করে আমাদের যে ভাই বোনেরা বিভিন্ন ধর্মের রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তারা কতটুকু ভালো আছে। তাদের ভালো থাকার মানদণ্ডই আমাদের সবার ভালো থাকার মানদণ্ড। সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি, আমরা ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি, আমাদের উচিত হবে সেদিন আমরা তাদেরকে প্রোটেক্ট করব, যেন তাদের উপরে বিন্দুমাত্র কোনো আঘাত না আসে এবং আমরা সবাই সেখানে থাকব। বিটিআরসি দ্বারা পরিচালিত সকল বৈষম্যমূলক কালো আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। রাজধানীর বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন করে এসব দাবি জানিয়েছেন তারা। এ সময় আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধ সহ 6 দফা দাবি জানায় সংগঠনটি। এদিকে বাংলাদেশ বেতারের সামনে চাকরি, স্থায়ী এবং পদোন্নতি সহ নানা বৈষম্য দূর করতে মানববন্ধন ও বিক্ষোভ করে অনিয়মিত শিল্পী, কলাকৌশলী ও কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধ সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন করে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আইএসপির জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইন বৈষম্যমূলক, তাই এ ধারা বাতিলের দাবি জানান কোয়াব সভাপতি। বিটিআরসির কাছে আমরা এই আইনটি যে 7-6 ধারা যে আইনের মাধ্যমে আমাদেরকে নিষেধ করা হয়েছে সে ব্যাপারেও আমরা তাদেরকে চিঠি দিয়েছি, কিন্তু এ পর্যন্ত আমরা কোনো প্রকার পজিটিভ রেসপন্স তাদের কাছ থেকে পাইনি। এদিকে বাংলাদেশ বেতারের নানা অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ বেতারের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিভিন্ন পর্যায়ের শিল্পী, কলাকৌশলী ও কর্মচারীরা। দেশের সংকটকালীন সময়ে সক্রিয় দায়িত্ব পালন করলেও সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ের শিল্পী, কলাকৌশলী ও কর্মচারীরা। অনেক শ্রম দিচ্ছি, কিন্তু বেতার থেকে আমাদের সেই বিনিময়ে আমরা সেই ভালোবাসা বা সেই সম্মানটুকু কি আমরা পেয়েছি? আমরা পাইনি। আমাদের শুধু একটাই দাবি, আমাদেরকে চাকরি স্থায়ীকরণ হোক। 3য় শ্রেণীর পোস্টে ঢুকে আমরা যদি পদোন্নতি থেকে বঞ্চিত থাকি তাহলে দুঃখটা কতটা ভারাক্রান্ত হয়। নন ক্যাডার থেকে ফিডার পদ পূর্ণ হওয়া সত্ত্বেও আমাদেরকে ওগুলোর পদে বসানো হয়নি। ব্লক পদ ছুটাতে হবে এবং ফিডার পদ 2-3 বছরের বেশি হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই রাজপথে থাকবেন বলেও জানান তারা। আমরা দীর্ঘদিন ধরে যারা বৈষম্যের শিকার, যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। এক অভিন্ন নিয়োগ বিধি এবং পদোন্নতি দিতে হবে। পদ আছে আমাদের, ব্লকগুলো খুলতে হবে। আমরা সচিবালয়ের পদ পদবি চাই। আমরা সকলে চাচ্ছি আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। দ্রুত এই সমস্যার সমাধান করে বৈষম্যমূলক পরিস্থিতি পরিবর্তনেরও আহ্বান বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই ঘটনা অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে রোববার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। গত 27 জুন ঢাকা ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুদকের কাছে চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রাজধানীর পূর্ব রামপুরার হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহবুবা শামসুন নাহারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই শামসুন নাহারের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে স্কুল প্রাঙ্গণে ব্যানার ফেস্টুন সহকারে স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা। অভিযোগের বিষয়গুলোর সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। আর জানাচ্ছেন রাকিব হাসান।
রাজধানীর পূর্ব রামপুরা হাই স্কুল সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে 2022 সালের অক্টোবর থেকে 2024 সালের 9 জুন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মাহবুবা শামসুন নাহার। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় সহ বেশ কিছু বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিগ্রস্ত এই শিক্ষিকার অপসারণের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন স্কুলের শিক্ষার্থীরা। আমাদের সাবেক প্রধান শিক্ষক শামসুন নাহার ম্যাম আমাদের সাথে দুর্নীতি করেছে। আমাদের একজন স্টুডেন্টের কাছ থেকে 10,000 টাকা দাবি করছে, সে 10,000 টাকা দিতে পারে না দেখে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। আমরা একটাই চাই যেন এরকম টিচার যেন না থাকে আমাদের বিদ্যালয়ে। গত 2 দিন থেকে বিভিন্ন প্লেকার্ড হাতে স্কুল প্রাঙ্গণ স্লোগানে মুখরিত করে তোলে ছাত্রছাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন তারা। আমাদের এই ম্যাডাম সবার কাছ থেকে দুর্নীতির মাধ্যমে অনেক টাকা পয়সা নিয়েছেন, অনেকের কাছ থেকে টাকা দাবি করছেন যারা হচ্ছে স্কুলে মানে কি বলে পরীক্ষা দিতে দেয়নি। এই স্কুলে ম্যাডামের সমস্যা হচ্ছে ম্যাম প্রতি সাবজেক্ট প্রতি 1000 টাকা করে নিছে। আমাদের বেতন বাড়ায় দিতেছে। একটা সরকারি স্কুলের বেতন থাকে হাইস্ট গেলে 500 টাকা আর পরীক্ষার ফি থাকে 300 টাকা। উনি আমাদের পরীক্ষার ফি দিয়েছে 800 টাকা। আমরা শামসুন নাহার ম্যাডামের পদত্যাগ চাই। অভিভাবকদের অভিযোগ আর্থিক অনিয়মের পাশাপাশি সকলের সাথেই দুর্ব্যবহার করতেন মাহবুবা শামসুন নাহার। আমাদের অভিযোগ আমাদের বাচ্চারা মানে প্রিন্সিপাল ম্যাডামরে দিয়ে সন্তুষ্ট না, কারণ হচ্ছে কি একটা কথা বললে দরজা ধাক্কা দিয়ে মানে ঘর থেকে বাইকের রুমের থেকে বাইকেরা দরজা লাগাইয়ে দেয়। এইখানে ছাত্রদের সাথে যে ম্যাডামে খারাপ ব্যবহার করে সেই ম্যাডামের এই ব্যবহার অনেক খারাপ। শামসুন নাহারের অভিযোগের ফিরিস্তি নিয়ে কথা হয় পূর্ব রামপুরা হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে। তিনি জানান এরই মধ্যে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণ করা হয়েছে শামসুন নাহারকে। কিছু অভিযোগ আমরা প্রমাণ পেয়েছি, পাওয়ার পর ওনার ওই ভারপ্রাপ্ত থেকে সরিয়ে উনি যে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ওখানে ওনাকে এখন স্থানান্তর করা হয়েছে। এখন উনি আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাই, সহকারী প্রধান শিক্ষক। আরও অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক। যে অভিযোগ এই অভিযোগগুলো যদি হয় প্রমাণিত হয় তখন তো হলো পদত্যাগের প্রশ্ন। এখন এই অভিযোগগুলো ওরা আনছে, অভিযোগগুলো আগে যাচাই বাছাই করে যদি কোনো কর্তৃপক্ষ দেখে যে এটা আসলে পদত্যাগ যোগ্য তাহলে হয়তো কর্তৃপক্ষ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তদন্তের মাধ্যমে খুঁজে বের করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাতে রাজধানীর মহাখালীতে শহীদ গোলাম নাফিজের পরিবারের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আসিফ বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। যারা এটার সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে যারা দেশে পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করা হবে এবং যিনি হুকুমের আসামি, এই রক্তপিপাসু শেখ হাসিনা যিনি এখন পালিয়ে আছে, তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে। কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজ্যটির উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি। 1200 পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডির সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম 2 আসামি কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে হত্যার করার আগে এবং পরে কিভাবে আনারের মরদেহ লোপাট করা হয় এবং এর বিবরণও তুলে ধরেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। প্রবাসী সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।
রোববার কুয়ালালামপুরের হাংতুয়ায় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক KSM বশির আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। এ সময় অন্য নেতারাও বক্তব্য রাখেন। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত ও দোয়ায় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া